শুভ সন্ধ্যা। দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রিটেনের সুপরিচিত মুখ, সিলেটের কৃতি সন্তান আব্দুল করিম গনি নামে একজন গুণী মানুষকে, যার রয়েছে বহু পরিচয়, বহু বর্ণিল জীবনের অনেক গল্প রয়েছে। সেই মানুষটিকে ঘিরে আমরা সেই সফল মানুষের আজ গল্প শুনব। সাথে রয়েছে আমি, আহমদ সেলিম। কেমন আছেন গনি ভাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। গনি ভাই, আমরা জানি যে প্রবাসে আপনার অনেক খ্যাতি রয়েছে, সুনাম রয়েছে, এবং প্রবাসে আপনার খ্যাতি সুনাম এর যে প্রভাব, সেটি আপনার যে শেখর, আপনার যে জন্মভূমি এই বাংলাদেশ, এই সিলেটের মানুষকেও আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। আজ আমরা আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। আমার প্রথম প্রশ্নই থাকবে, আমরা জানি যে আপনার বহু পরিচয় রয়েছে, আপনি একজন সাংবাদিক, আপনার হাত ধরে অনেক সাংবাদিক তৈরি হয়েছেন, আপনার হাত ধরে সমাজের অনেক কল্যাণকর কাজ হয়েছে। আমি প্রথমেই জানতে চাইব, আপনার সাংবাদিকতার জীবন কিভাবে শুরু হয়েছিল? প্রথমে বলতে চাই, আজকে হলো ফেব্রুয়ারির প্রথম দিন, বাসার মাস। সো শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাসা সৈনিকদের, সাথে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যারা প্রাণ দিয়েছেন জাতীয় স্বার্থে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারপর আসছি আপনার মেইন পর্ব হলো আপনি যে কোয়েশ্চন করেছেন সাংবাদিকতার জীবন নিয়ে আপনি কোয়েশ্চন করেছেন। হ্যাঁ, আমি প্রথমত মিডিয়াতে ছিলাম না, বাট মিডিয়ার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট থাকার জন্যই যে আমি পরবর্তীতে, প্রথমে আমি সেলফ এমপ্লয়েড ছিলাম। আমি বিভিন্ন লেখাপড়া কিছু করেছি, করার পরে আমি বিভিন্নভাবে সেলফ এমপ্লয়েড কাজ করেছি, বিভিন্ন বিজনেস করেছি। এবং আমার ইন্টারেস্টটা ছিল যে আমি এই পেপার পড়া, তারপরে বই পড়া, এরপরে কমিউনিটির সাথে ইনভলভ হওয়া, ভলান্টারি ওয়ার্ক আমি ডে ওয়ান থেকে, লন্ডনে যখন পৌঁছলাম, ডে ওয়ান থেকে আমি শুরু করেছি। এবং বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশনের সাথে আমরা সেই সময় আমি কাজ করেছি, অন্যদের সাথে মিলে কাজ করেছি। অনেক বর্ণবাদী হামলা হইতো তখন, বর্ণবাদী হামলার সময়ে আমি অনেক অর্গানাইজেশনের সাথে ছিলাম। আমরা বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট, বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট, এইগুলোর সাথে কর্মী ছিলাম, তাদের সাথে কাজ করেছি। পরবর্তীতে আমি যখন সুযোগ পেলাম যে মিডিয়াতে আসার সুযোগ, থ্রু নতুন দিনের থ্রুতে, নতুন দিনটা হলো মহিব চৌধুরী, আমাদের মহিব ভাই, ওনার থ্রুতে আমি নতুন দিনে আসার সুযোগটা পেলাম। সেই সালটা কত ছিল? সেইটা ছিল 96 সাল। তো 96 সালে আমি নতুন দিনে আসলাম মহিব ভাইয়ের থ্রুতে। মহিবুদ্দিন চৌধুরী, যিনি নতুন দিনে এডিটার ছিলেন এবং আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই। আমি শ্রদ্ধার সাথে উনি যে আমাকে যেভাবে নিয়ে এসেছেন, আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্ভবত লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তখন, মানে তখন নয়, পরবর্তীতে হয়েছে। ক্লাবটা ছিল তখনও, উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বাসন ভাই সেক্রেটারি ছিলেন। তো নতুন দিন দিয়ে আমার মিডিয়া শুরু। তখন আমি নতুন দিনের ওভারঅল আমি সব কিছু দেখাশোনা করতাম। ম্যানেজিং এডিটর বা ম্যানেজার বা ম্যানেজিং এডিটর, এই রকমের পোস্টগুলো আমার নিজের ছিল। আমি ওভারঅল সব কিছু দেখাশোনা করতাম। আমাদের কলিগ যারা ছিল, তাদেরকে সবাইকে আমি লুক আফটার করতাম, দেখাশোনা করতাম। এবং নিউজ এইগুলো সবই আমার তত্ত্বাবধানে চলতো আর কি। নতুন দিনের মোটামুটি ভালোই কেটেছিল কিছুদিন, কয়েক বছর, আনটিল 2002 আগ পর্যন্ত, 2002 পর্যন্ত, এই বিগিনিং অফ 2002 তখন পর্যন্ত আর কি। তারপরে আমরা এক গ্রুপে, আমরা কয়েকজনে মিলে চিন্তা করলাম যে বাংলাদেশিদের কোনো ইংরেজি পত্রিকা নাই ব্রিটেনে।
তখন এই চিন্তা থেকেই আমরা এই বাংলাদেশি দের নিয়ে বাংলা মিরর শুরু করার চিন্তা করলাম। আমরা 5-6 জনের একটা টিম ছিলাম, ইংরেজি পত্রিকা শুরু করলাম। এর আগে আমি মহিব ভাই সহ আমরা কয়েকজনে 3-4 জন ছিলাম। আমরা সেটা ছিল সম্পূর্ণ প্রথম আমার প্রপোজালটা ছিল বিলিজ ডাইজেস্ট। সেটা এই দেশ থেকে মানে লন্ডন এবং সিলেট থেকে প্রকাশিত হতো এক যুগে। সিলেটে প্রিন্ট হতো, সিলেটে ডিস্ট্রিবিউশন হতো এবং ওই লন্ডনে যেত এটা। তো বিলিজ ডাইজেস্টে যারা ইনভলভ ছিলেন এরা এখানে ছিলেন কবি রাগিব হোসেন চৌধুরী, যিনাকে সবাই এই দেশে মানে স্পেশালি সিলেটে এক নামে চিনে, কবি রাগিব হোসেন চৌধুরী। এবং এখন যাদেরকে এক নামে চিনে তাদের নামও আমি একটু বলতে চাই। মোহাম্মদ জুবায়ের, বর্তমান লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এবং খুব ট্যালেন্টেড পারসন। তারপরে আব্দুল কাইয়ুম সুরমাতে আছেন, সুরমার সিনিয়র রিপোর্টার। তারপরে আরও কয়েকজন ছিল, আমি নামটা ভুলে গেছি, ওনাদের নাম ভুলে গেছি। তো এই একটা গ্রুপ ছিল আমাদের বিলিজ ডাইজেস্টের। তো বিলিজ ডাইজেস্ট এইভাবে আমরা চালাচ্ছি 4 বছর, 99 থেকে শুরু করে 98 থেকে শুরু করে 3-4 বছর বিলিজ ডাইজেস্ট চলছে। তারপরে আমি বাংলা মিরা যখন আমরা শুরু করলাম কয়েকজনে মিলে শুরু করার পরে বিলিজ ডাইজেস্টটা আমি আর সময় দিতে পারলাম না, ওইটা মহিব ভাইয়ের হাতে দিয়ে দিলাম। এরপরে বিলিজ ডাইজেস্ট আর কন্টিনিউ করে নাই আনফর্চুনেটলি। আসলে ভালো একটা ছিল, এটা একটা ম্যাগাজিন ছিল, মান্থলি ম্যাগাজিন। তো বাংলা মিরার যখন শুরু করলাম, বাংলা মিরা শুরু করে আমরা খুবই বাংলা মিরার যেহেতু এটা ইংরেজি সাপ্তাহিক এবং সাপ্তাহিক ইংরেজি সাপ্তাহিক, আনুমানিক আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তবে 60-র উপরে পেজ ছিল, 60 পেজের উপরে ছিল প্রথম অবস্থায়, সম্পূর্ণ ফুল কালার ছিল। তো বাংলা মিরাটা শুরু করার আমাদের কনসেপ্টটা ছিল এইটাই, এম ছিল এইটাই, যে আমরা ইংলিশরা তো শুধু তাদের মিডিয়াগুলো যেগুলো আছে এইগুলো দিয়ে বাংলাদেশি কমিউনিটির শুধু এই যে খারাপ দিকটা তুলে ধরে, কিন্তু আমরা আমাদের পজিটিভ দিকটা তুলে ধরার জন্য বাংলা মিরা শুরু করলাম। বাংলাদেশ সাফল্যটা বাংলাদেশিদের ব্রিটেনে বাংলাদেশের সাফল্যটা তুলে ধরার জন্য। এবং এটা স্টার্ট করার পরে আমরা প্রায় 600 কপি বাংলা মিরার এভরি উইক আমরা হাউস অফ কমন্সে আমরা ডিস্ট্রিবিউশন করতাম, পাঠাইয়ে দিতাম, পোস্টে পাঠানো হইতো। এভরি এমপির নামে প্রত্যেক 600 এমপির নামে 600 কপি দিত প্রতি সপ্তাহে, 600 কপি প্রতি সপ্তাহ তাদের কাছে যাইত। একটা এই প্রতিষ্ঠানে স্পন্সার করতো এইগুলো, এই যে পাঠানোর কষ্টটা কি যেটা স্পন্সার করতো। তো এইভাবে চললো 2 বছর 1 বছর। এরপরে আমরা কি করলাম, এর মধ্যেই আমরা শুরু করলাম সাথে সাথেই ইন্টারভিউ করা, যারা সাকসেস ব্রিটিশ বাংলাদেশে যারা সাকসেস আছেন বিভিন্ন সেক্টরে, তাদের সাকসেস স্টোরিগুলো আমরা ফুল পেজ সাকসেস স্টোরি তুলে ধরা শুরু করলাম। করতে করতে আমরা 2 বছরে এইরকম 2 বছর 2.5 বছরে আমার কাছে লাগতেছে যে আমরা সম্ভবত 119-120 এইরকম সাকসেসফুল মানুষের সাকসেসফুল লোকের সাফল্যটা আমরা তুলে ধরতে পারছি। এবং এইগুলা ব্রিটিশ পার্লামেন্টের যে ব্যাপারগুলো যেহেতু তারা দেখতো, এমপিরা দেখতো আমরা যে গুড সাইডটা, এবং আমরা যে যারা সেই সময়ের যারা ছাত্র ছিল তাদের স্টোরিগুলো, আমরা যে নিউজগুলো আসতো এইগুলো আমরা হাইলাইট করতাম। একথা আমাদের ভালো সাইডটা আমরা বেশি হাইলাইট করছি, তখন বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা হাইলাইট করছি, যার ফলে হলো গিয়ে বাংলাদেশিদের তখন থেকেই বাংলাদেশিদের আপনার শুরু হয়ে গেল, যে আমরা যে আরো এগিয়ে যাওয়ার যাত্রাটা শুরু হয়ে গেল বিভিন্নভাবে। আপনার পলিটিক্সে বলেন,
তারপরে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রেই শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, সব বাণিজ্য। ক্ষেত্রেই ওরা এই 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 বাঙালিদের রেখে যাওয়া এগুলো দিয়ে তারা মানে এনকারেজ করা হচ্ছে তো লোকদেরকে, তখন এই এনকারেজ পাওয়ায় আর অন্যরা আরো এনকারেজ হচ্ছে, এগুলো অনুপ্রাণিত দেখে আরো হচ্ছে। এনকারেজ হচ্ছে Yes. তারা, বুঝছেন? এইভাবেই আর কি চলতে থাকলো। পরবর্তীতে বাংলামেরা 2-3 বছর চালানোর পরে আমার সাথে যারা ছিলেন, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তারা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য, ক্রাইসিসের জন্য তারা কন্টিনিউ করতে পারেন নাই, তারা থাকতে পারেন নাই আর কি, তারা একটু ছেড়ে দিলেন। তো ছেড়ে দেওয়ার পরে আমি আরেকজন পার্টনার করলাম বাংলা মিররের জন্য, করে আরও কিছুদিন 2 বছরের মতো আমি রান করলাম। করার পরে উনিও আবার চলে গেলেন আমাকে রেখে। বাট আমি এটার মানে হাল ধরে আছি, আমি কিন্তু কন্টিনিউ করতে আছি, আমি এটা গিভ আপ করি নাই, ছাড়ি নাই আমি। কারণ আমার একটা হলো এটা আমার হ্যাবিট ছোটোবেলা থেকেই, আমি যেগুলো হাত দিব চিন্তা করে দিব এবং যেগুলোতে ধরবো এগুলো আমি চেষ্টা করব আনটিল আমার লাস্ট ব্রেথ পর্যন্ত আমি চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তারপরে আল্লাহর হুকুম সব কিছু, এবং চেষ্টা করলেই যে সব কিছু চালিয়ে যাওয়া যায় এটা তো নয়। তো আল্লাহ ইনশাল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমাকে যারা ভালোবাসেন অনেকে মিডিয়ার অনেকেই ম্যাক্সিমাম লোকেরাই আমাকে এনকারেজ করছেন এবং ভালোবাসছেন। লাইক বাসন ভাইয়ের কথা বলতে চাই, যে বাসন ভাই আমাকে অনেক সময় অনেক ব্যাপারে উনি পরামর্শ দিতেন। নজরুল ইসলাম বাসন যিনি এখন সিলেটের ডাকের অতিথি সম্পাদক হিসাবে আছেন, পরিচিত মানুষ, অতিথি সম্পাদক হিসাবে আছেন। উনিও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনে হয়, এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। উনার অনেক অবদান আছে, উনি অনেক চ্যারিটিতে ইনভলভ আছেন, মিডিয়াতে তো ছিলেনই, আছেনও, এখনও আছেন। বাসন ভাই নাম বললেই তো নজরুল ইসলাম বাসন, আমরা বাসন ভাই ডাকি, আমরা মেনলি শর্ট করে বলি আর কি। তো বাসন ভাই বললেই তো আর লন্ডনে বলেন আর সিলেটে বলেন কিছু আর বলতে হয় না, বাসন ভাই সবাই চিনে, এক নামেই চিনে বাসন ভাইকে হয়। তো এনিওয়ে আমি বাংলা মিরর চালাতে গিয়ে আমার অনেক হিমশিম খেতে হচ্ছে। আমি এই দেশে আমার কিছু ল্যান্ড প্রপার্টি ছিল, এইগুলো পর্যন্ত আমি বিক্রি করে দেশে নিতে হচ্ছে, দেশ থেকে বিক্রি করে আমি লন্ডনে নিছি টাকাগুলা নিয়ে, আমি এই পেপারের তলে ইনভেস্ট করছি। অন্যদিকে আমার ছেলে মেয়েরা তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে হচ্ছে আমার, এদিকে পেপারের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে হচ্ছে। সো দুই দিক মিলাইয়ে আমি এই দেশ থেকে এই ফাইন্যান্স সাপোর্ট নিচ্ছে আমার এই ল্যান্ডগুলো বিক্রি করে। বাবার কিছু ল্যান্ড ছিল, আমার কিছু ল্যান্ড ছিল। এটা যখন আমি করি তখন আমার আশেপাশের অনেকেই আমাকে বলছে, আত্মীয় স্বজন বা অনেকেই বলছে যে ফ্রেন্ড বন্ধু, তুমি পাগল, আমার মনে হয় যে এরকম বাংলাদেশ থেকে বাংলাদেশে টাকা দিয়ে এগুলো করতেছে, বিল্ডিং বানাচ্ছে, করতেছে, আরও অ্যাসেট বানাইতেছে, ল্যান্ড কিনতেছে, আর তুমি ল্যান্ড বাংলাদেশ থেকে সেল করে এই দেশে খরচ করতেছো ওই পেপারের তলে, তোমার মাথার দোষ ধরছে নাকি? আমি বললাম ভাই, যেভাবেই মনে করেন আপনারা এটাই ধরে নিতে পারেন, ধরেন এক ধরনের মাথার দোষী, কারণ সবার মাথা তো আর একরকম থাকে না। আমার মাথাটা এইরকমই যে আমি যেটা ধরবো আমি এটা ছাড়বো না আনটিল আমি না দেখা পর্যন্ত, আগে ছাড়তে চাই না। সো আমি চেষ্টা করতেছি ধরে রাখার, এখন বাকি আল্লাহ জানেন আর আমার ইচ্ছা পূরণ হবে কিনা। তো ইনশাল্লাহ কন্টিনিউ করছি, এটা চলছে, চালাচ্ছি। পাশাপাশি 2008-এ এসে ব্রিটিশ বাংলাদেশি হুইজু, হ্যাঁ হুজ যাবো, তার আগে আমরা যেটি বলছিলাম যে প্রিন্ট ভার্সন থেকে পরবর্তীতে কিন্তু অনলাইন ভার্সনে চলে আসে। না, প্রিন্ট ভার্সনটা অনেক পরে আসছে অনলাইন ভার্সনে, সেটা তো ওই হুইজু স্টার্ট করলাম, তারপরে অনেক দিন চলে গেল, এটা তো জাস্ট 18-এ হলো গিয়ে এই অনলাইন ভার্সনে আসছে। যে আলোচনা ছিলাম আমরা যে হুজফু, এটি আমরা জানি, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বাসন ভাই এক নামেই সবাইকে চেনে। আমরা বাঙালি হিসেবে আমরা গর্ব করি, গনি ভাই, আমরাও আব্দুল করিম গনি, আসলে আমরা ওইভাবে করি না, আমরা সবসময় বলি আমরা আমাদের গনি ভাই। তো আপনাকে এই নামকেও আরো উজ্জ্বল, আরো সুপরিচিত দিয়ে যারা খ্যাতি দিয়েছে আমরা মনে করি
ব্রিটেনের মতো জায়গায় ব্রিটেনের সীমানা আহ, ভেঙে, অর্থাৎ ব্রিটেন ছাড়াও পৃথিবীর অনেক উন্নত দেশে এই হুজহুর সুনাম ছড়িয়ে পড়েছে এবং সেটি হয়েছে আপনার হাত ধরে। এবং এটার এই যে এই হুজহুর পেছনের একটু গল্প আমরা শুনতে চাই। ওকে আসলে হুজহুর মাধ্যমে কি করা হয়? ওকে আসতে হবে বাংলা মিরার থেকে, তারপরে আমি বলবো আগে বাংলা মিরার থেকে জাস্ট বিহাইন্ডের কিছু স্টোরি আমি বলি। তো বাংলা মিরারে যখন আমরা দেখলাম আমি যে আমরা 119 বা 20 এই পার্সনের পিপলের আমরা করে নিছি, সাকসেস স্টোরিগুলো তুলছি। তো আমি এরপরে পরবর্তীতে 2008-এ আমার ছেলে তখন জাস্ট LLB শেষ করছে সে। তো শেষ করার পরে ভোকেশনাল কোর্স শেষ করতে সে পিপুলাইজ করতেছে, ব্যারিস্টারি ট্রেনিং কোর্স আর কি করবে। ওই সময়ে আমি তার সাথে আমার ছেলের সাথে একটু আলোচনা করলাম যে বাংলা মিডিয়ার তো অনেক সাকসেস স্টোরি আমরা তুলে দিছি, বাট আর কি করা যায়, বুক আকারে এটাকে কিছু করা যায়নি, যেটা আমাদের কাছে লিপি মানে হিস্ট্রিটা বুক হিসাবে থাকবে আর কি। তার সাথে একটু আলোচনা করলাম, আলোচনার পরে সে বললো যে ঠিক আছে আমি একটু সার্চ করি, এগুলা দেখি কি অবস্থা। তো সে দেখলো যে এই হুইজু যে ব্রিটিশ বাংলাদেশি হুইজু সিমিলার পাবলিকেশনগুলো ব্রিটেনে আছে, ব্রিটিশ হুইজু, আমেরিকায় আছে আমেরিকান হুইজু, ইন্ডিয়ান লোকেরা করতেছে ইন্ডিয়ান হুইজু। তাহলে সে আমাকে সাজেস্ট করলো যে আব্বা আমরা যখন এই ধরনের হুইজুগুলো আছে, এই নামের হুইজুগুলো আছে, তাহলে আমরা একটা করতে পারি ব্রিটিশ বাংলাদেশি হুইজু, যেটা ইন্ডিয়ানে করতে ইন্ডিয়ান হুইজু, আমরা করতে পারি ব্রিটিশ বাংলাদেশি হুইজু, আমরা যেহেতু ব্রিটিশ বাংলাদেশি এটা করতে পারি, কীরকম লাগে? খুব ভালো, তো তুমি যেটা প্রপোজালটা নিয়ে আসছো বা যেটা সার্চ করে যেটা তুমি বের করছো, এটা তো খুব ভালো লাগতেছে, আমার কাছেও ভালো লাগতেছে। এই আমরা আরও 2-3 জন আমার আশেপাশের যারা আছেন ফ্রেন্ড বন্ধু, তাদের সাথেও একটু আলোচনা করলাম। করার পরে সবেও দেখা যায় বলেন যে এইরকম বিগিনিং থেকে একজন লোক ছিলেন, তখন ওনার সাথে আমি অনেক সময় অ্যাডভাইস দিতাম, মাসুক আহমদ খান। উনি হাইলি এডুকেটেড এবং উনি অনেক PhD করছে সেই দেশে। তারপরে আনোয়ার বাবুলের সাথে, ব্যারিস্টার আনোয়ার বাবুল, ওনার সাথেও ছিল। আনিস ভাই আমাদের ব্যারিস্টার আনিসুর রহমান, ওনাকে এক নামে ব্যারিস্টার আনিস রহমান সবাই চিনে ইংল্যান্ডের বুকে। তো ওনাদেরকে নিয়ে বসে আমরা একটু এই প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম যে কিভাবে কি করা যায়। তাহলে কনসেপ্টটা আসলো কি এইরকম যে আমরা একটু সাকসেস স্টোরিগুলো তুলে ধরবো এবং বুক আকারে আমরা এগুলো লিপিবদ্ধ করবো, প্রকাশনা করব। এটা ইয়ারলি আমরা করব এবং ইয়ারলি একটা ইভেন্ট করব। আমরা ইভেন্টের থ্রুতে বুকটা লঞ্চ করব, তারপরে এখানে খাওয়া দাওয়া হবে, গালা ডিনার হবে, করে এইভাবে আমরা শুরু করি। এই তো এই উদ্যোগ। তখন আমি কি করলাম, এই জার্নিটা শুরু করলাম কিভাবে, বিভিন্ন শহরে ভিজিট করলাম। লোকদেরকে তো বের করতে হবে তোমার। এই বুকে যে 270 জন 80 জন লোকের যে প্রোফাইল যাবে, এদেরকে পাবা এত লোক কই থেকে বের সংখ্যায় 200-250। হ্যাঁ, সাকসেসফুল লোক এতগুলো লোক একসাথে পাবো কোথায় আমরা? তো পাবো কোথায় এটা চিন্তা করে দেখলাম যে না, আমি টাউন টু টাউন ভিজিট করতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে টাউনে গিয়ে যে এই শহরে বাংলাদেশিরা কারা আছেন। এইরকম শুরু করলাম ডে অ্যান্ড নাইট ভিজিট, ইংল্যান্ডের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, মানে সাউথ থেকে নর্থ, ইস্ট থেকে ওয়েস্ট, সব শহরগুলিতে গেলাম, মোটামুটি যতগুলো শহরে যাওয়া সম্ভব। যাওয়ার পরে এগুলো আমরা মিটিং করলাম, ওখানে গিয়ে মিটিং করে কালেকশন করে প্রথম বেশ প্রায় 300-এর উপরে, 350 এইরকম প্রোফাইল চলে আসলো আমার কাছে, ইনফরমেশন চলে আসলো। প্রোফাইল নেয় তারা, তো তখন আমরা ইনফরমেশন নিয়ে আসতাম, নাম নাম্বার এইগুলো, তারপরে ব্রিফ ডিটেইলস আর কি, মানে সংক্ষিপ্ত জীবনী তাদের লিখে নিয়ে আসতাম। আসার পরে এইগুলোকে আমরা ওয়ার্ক করা শুরু করলাম, আমরা এডিটিং করলাম। আমার ছেলে মানে সম্পূর্ণভাবে ব্যারিস্টার শাহাদত করিম, সে তখন ব্যারিস্টার, লিঙ্কন সিনে তার চেম্বার,
ব্যারিস্টার আনিস রহমান ওনার সাথে সে কাজ শুরু করলো লিঙ্কন সিনে। তার চেম্বার হলো 12 বল স্কোয়ার চেম্বার, সেখানে সে কাজ শুরু করলো ব্যারিস্টার হিসাবে, মানে নতুন ইয়াং ব্যারিস্টার হিসাবে সে কাজ শুরু করলো। এবং পাশাপাশি সে পার্ট টাইম সময় দিল এই বুকে, সময় দিয়ে সে এডিটর হিসাবে এই বুকটা, প্রথম বুকটা আমরা শুরু করলাম। এবং এই প্রোফাইলগুলো আমরা গ্যাদারিং করলাম, করে এখান থেকে আমরা একটু শর্টলিস্টেড করলাম। শর্টলিস্টেড করে আমরা 270 প্রোফাইল প্রথম পাবলিকেশনে আমরা এন্টার করতে সক্ষম হয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা যদি আমরা গোড়াপত্তনে যাই, অর্থাৎ এর ইতিহাস শুরুর দিকে যাই, হুজহু কবে শুরু হয়েছিল এবং এ পর্যন্ত কতজন সফল মানুষের গল্প? 2008-এ হুইজহু শুরু হয়েছিল, অক্টোবর 2008, অক্টোবর নয়, মিডিল অফ দ্য ইয়ার, মাসটা আমার মনে নাই এখনো। তো এই সময় শুরু করছিলাম আমরা হুইজহু। এটা লঞ্চিং হয়েছিল প্রথম সংখ্যা 2008-এ। এই পাবলিকেশনটা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ততে আমি আসি, পরে আরও কিছু কথা আছে, এগুলো বলি আমি। পরবর্তীতে আমরা 2009 থেকে আমরা শুরু করলাম অ্যাওয়ার্ড পাবলিকেশন, গালা ডিনার অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি, তিনটা জিনিস একসাথে শুরু করলাম আমরা। তো শুরু করার পরে অ্যাওয়ার্ড দেওয়া শুরু করলাম। প্রথমে আমরা ওই বুক থেকে আমরা বাছাই করতাম, বুকে যে প্রোফাইলগুলো আছে এইগুলো থেকে আমরা বাছাই করি, শর্টলিস্টেড করে যাদেরকে অ্যাওয়ার্ড দিব তাদেরকে আমরা পরে অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করি আর কি। ইন দ্য মেইন টাইম এই বইগুলো, এই প্রোফাইলগুলো আনার জন্য আমরা আরেকটা সিস্টেমে চলে গেলাম, যে আমরা তো এভরি ইয়ার তো শহর টু শহর ভিজিট করতে পারবো, তো আমরা নমিনেশন ফর্ম রেডি করলাম, যে নমিনেশন ফর্ম এইগুলো আমরা অনলাইনে দিব, পাবলিকের কাছে হ্যান্ড টু হ্যান্ড দিব, মিটিংগুলোতে দিব। দেওয়ার পরে যারা ইন্টারেস্ট দেখাবে তারা তাদের ছোটো বা তাদের ব্রিফ স্টোরিগুলো তারা দিবে, আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমরা এখান থেকে শর্টলিস্টেড করে আমরা আরও একটু এডিটিং করে ওয়ার্ক করে এটা মানে বুকে পাবলিকেশনে আমরা এন্টার করব। এইভাবে করে আমরা 2009 থেকে আমরা মানে একটা সিস্টেমে পালানোর জন্য এটা শুরু করলাম। এবং সেই হিসাবে পরবর্তীতে তাকে এখন পর্যন্ত আমরা ওভারঅল 100 অ্যাওয়ার্ড দিছি গুণীজনদেরকে, যারা বিভিন্ন সেক্টরে সাকসেসফুল। তার মধ্যে কি তরুণরা রয়েছেন? তরুণরা কি রয়েছেন এর মধ্যে? তরুণ আমরা যখন না, যেমন যারা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে এইরকমের কারো প্রোফাইল আমরা এটাতে দেওয়া হয় না। কারণ হলো যে এটা হলো সাকসেস স্টোরি। তো সাকসেস স্টোরিটা একটা লোকের অ্যাটলিস্ট 10 বছর 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 20 ইয়ার্স যদি কমিউনিটির জন্য কাজ না করে, বা তার বিজনেসের জন্য কাজ না করে, বা মিডিয়াতে কাজ না করে, তাহলে তার সাকসেসটা কিভাবে বুঝাবো আমরা, এবং আরেকজনে যে ফলো করবে তাকে। হ্যাঁ, তার জীবন যে মনে করেন আপনি আহমদ সেলিম 15 ইয়ার্স ধরে মিডিয়াতে আছেন। এখন আপনার যদি একটা স্টোরি যদি কেউ লিখে বা তুলে ধরে, তাহলে এই 15 বছরের ইতিহাসটা, আপনার ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরতে পারবে। হবে কি তখন আপনার সাকসেস এবং আপনার ফেইলার সব কিছুই এখানের মধ্যে ইনভলভ আছে, কিন্তু জড়িত আছে। তো এইটা দেখবে, অনেকে দেখবে যে আপনি কীভাবে সাকসেস হলেন বা আপনি কীভাবে ফেইলার হয়েছেন, কোথায় আপনার ফেইলার ছিল, এগুলো দেখে মানুষ লার্ন করবে, শিখবে। তো শেখার জন্য হলো এই বইটা, এই পাবলিকেশনটা। এবং এই পাবলিকেশন যেভাবে আমরা ডিস্ট্রিবিউট করছি শুরুর থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে এটা তো আপনিই জানেন যে বাংলাদেশে আমরা যখন আমি আসি এভরি ইয়ার 100 কপি নিয়ে এসে এই দেশের লাইব্রেরিগুলোতে দেই, মিডিয়া অফিসগুলোতে দেই, আউটলেটগুলোতে আমরা দেই, তারপরে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর কাছে দেই, স্কুল কলেজে দেই, ইউনিভার্সিটিগুলোতে দেই, লাইব্রেরিগুলোতে তাদের সুশীল সমাজের, প্লাস অন্য দেশে এইরকম আমাদের নেটওয়ার্কের থ্রুতে যায়। এরপরে তো অনলাইন যখন শুরু হলো, অনলাইন প্রথম থেকেই আছে, অনলাইন ভার্সনটা এখনও আমাদের ওয়েবসাইটে আপনারা 2008 থেকে শুরু করে আপনি
এই 2024 পর্যন্ত, লাস্ট ইয়ার পর্যন্ত আপনারা অনলাইনে সব কিছু পাবেন। এভরি ইস্যু অনলাইনে আছে। প্লাস আমাদের এভরি ইভেন্টর এভরি প্রোগ্রামগুলো, যেগুলো ইয়ারলি প্রোগ্রাম হয়, সব প্রোগ্রামগুলোর ভিডিওগুলো আছে। আমাদের ইভেন্টগুলো কীভাবে আমরা করছি, তারপরে অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড যারা পাইছেন তাদের সবের ইনফরমেশনগুলো পাবেন, আপনারা ওয়েবসাইটে পাবেন। এখন লন্ডনে এগুলো ব্রিটিশ লাইব্রেরিতে যায়, বিভিন্ন লাইব্রেরিতে, হান্ড্রেডস অফ লাইব্রেরিতে আমরা ডিস্ট্রিবিউশন করি লন্ডনে। স্পেশালি ব্রিটিশ লাইব্রেরিতে এগুলো থাউজেন্ডস অফ ইয়ার্স তারা প্রিজার্ভ করে রাখে। আপনি যদি ব্রিটিশ লাইব্রেরিতে যদি আপনি যান, গিয়ে যদি আপনি 100 বছর, 100 ইয়ার্স, 1000 ইয়ার্স আগের যদি কোনো কিছু খুঁজেন, তাদের কাছে প্রিজার্ভ কপি আছে, তারা বের করে দিবে আপনাকে দেখার জন্য। সো এই কপিটা বের হওয়ার সাথে সাথে এভরি ইয়ার যদি ব্রিটিশ লাইব্রেরির কাছে 2 সপ্তাহের মধ্যে না পৌঁছে, তাহলে তারা চিঠি লিখে দেয়, ইমেল করে দেয় যে এই পাবলিকেশনটা কি এবার বের হয় নাই। এই যে প্যান্ডেমিকের সময় আমরা করোনা ভাইরাসের সময় 2 বছর বের করতে পারি নাই বিকজ অফ করোনা, এই সময় তারা ইমেল দিছে, চিঠি লিখছে আমাদের কাছে যে এই পাবলিকেশনটা তো আমরা পেলাম না, কোথায়, এটা কি বের হচ্ছে না। আমরা জানাইছি যে না, এটা প্যান্ডেমিকের জন্য বের হয় নাই, এই হয় নাই, করোনার জন্য বের হয় নাই এটা। তো আর কোনো রিয়াকশন নাই, না হলে তারা এটা বাধ্যতামূলক আপনি দিতে হবে এগুলা ব্রিটিশ লাইব্রেরিতে, তাদের হিস্ট্রিতে তারা রাখবে। যতজনই মানে যত যে কমিউনিটি আছে ইংল্যান্ডে, যারাই যেগুলো এরকম বের করবে স্থায়ী কোনো জিনিস, এইগুলা তারা ইভেন আমাদের বাংলা মিডিয়ার ব্রিটিশ লাইব্রেরিতে আছে, পেপারগুলো আছে, যারা রেজিস্ট্রেশন পেপার আছে তাদের সবগুলো পেপার ব্রিটিশ লাইব্রেরিতে নিয়ে রাখে তারা। ব্রিটিশরা কিভাবে এই বিষয়টা মূল্যায়ন করছে, যেটি একটু আমি খোলাসা করে বলি। যে আমরা জানি প্রতি বছর যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আপনার সম্মাননা দেওয়া হয়, প্রকাশনা হয়, সেই সব অনুষ্ঠানে কিন্তু ব্রিটিশদের অনেক আলোকিত মুখ, মূল স্ট্রিমের যে লোকজন, তারাও কিন্তু আসে। তারা কিভাবে এটা মূল্যায়ন করছে? তারা তো ব্রিটিশ যারা আমাদেরকে, আমরা যারা ইনভাইট করি, যেমন এই বুকে আগে কুইন যে ব্রিটিশ এই ইউকে ইউনাইটেড কিংডমের কুইনের ওনার মেসেজ আসতো, তারপরে প্রাইম মিনিস্টারের মেসেজ এইগুলোতে আসে, আমাদের বাংলাদেশ হাই কমিশন যারা ওনার মেসেজ আসে, আমরা ইনভাইট করি ব্রিটিশ মন্ত্রী, এমপি, বাংলাদেশ হাই কমিশন, ওনাদেরকে আমরা ইনভাইট করি আমাদের ইভেন্টে, ওনারা আসেন, এসে আমাদেরকে হুইর ব্যাপারে ওনারা অনেক প্রশংসা করেন বিভিন্ন সময়ে। এগুলো তো আর আমার বলা, এগুলো যদি যারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, যারা দেখতে চান আমাদের ওয়েবসাইটে গেলে ভিডিও ফুটেজগুলো পাবেন, তারা দেখতে পারবেন। যেমন এখন বর্তমানে যে এই তোমার তার লেবার পার্টির যিনি আছেন ডেপুটি লিডার আঞ্জেলা রায়হান, উনি গত 2 বছর আগে আমাদের প্রোগ্রামে এসেছিলেন। সো এইরকম কমিউনিটি মিনিস্টার, বিভিন্ন মিনিস্টারিয়াল যারা আছেন, এই পোস্টে যারা আছেন, অনেক সময় অনেকে আসছেন, এমপিরা আসতেছেন, তারপরে মেয়ররা আসতেছেন, বিভিন্ন বাড়ার থেকে যারা মেয়র, যারা সিম্বলিক মেয়র আছেন বা ইলেক্টেড মেয়র আছেন, তারাও আসেন, সবাই আসেন। আমাদের টাউন মেয়র অনেক সময় আসছেন, অনেক ইভেন্ট হলে আসছেন। সবাই মোটামুটি ইংরেজরা যারা আমাদের এই অনুষ্ঠানে আসে, এই অনুষ্ঠানে একটা স্পেসিফিক একটা মানে কমিউনিটি, একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে এখন। এবং সবাই এই সময়ের জন্য অপেক্ষা করে যে হুইজুটা কখন এবার হবে, কোন টাইমে হবে, আমরা ফ্যামিলি নিয়ে আসবো, সবাই একটা গেট টুগেদার করব, আমরা এনজয় করব, আমরা পাবলিকেশনকে সেলিব্রেশন করব, এইটার জন্য বসে থাকে সবাই। এটা কিন্তু ব্রিটেনে অনুষ্ঠান হয়, কিন্তু আমরা বাঙালি যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যারা সিলেটে বসবাস করি, আমরাও কিন্তু অধিক আগ্রহে অপেক্ষায় থাকি সেই অনুষ্ঠানটা কবে হবে। গনি ভাই, আসলে আমাদের ইচ্ছে ছিল আরো অনেক কিছু জানবো। আসলে আমরা জানি যে সফল মানুষের জীবন থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়, এবং অনেক ইতিবাচক বিষয় আমাদের তরুণ সমাজে প্রভাব ফেলে। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বলা যায় চলে এসেছি। আমি যদি বলি যে তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? একজন তরুণ যদি তার জীবনের সফলতা আনতে চায়, সেক্ষেত্রে তার কি করা উচিত? কেন বললাম যে আপনি একজন গুণী ভাই,
একজন আব্দুল করিম গনি কিন্তু একদিনে হয়ে ওঠেননি, তিলে তিলে সংগ্রাম করে অনেক ত্যাগ তিতিক্ষা ফলে আপনি একটি পত্রিকা সচল রাখার জন্য নিজের সম্পদ দেশ থেকে নিয়ে বিক্রি করে ওই পত্রিকাটি সচল রেখেছেন। মানুষ বিদেশে যায়, মানুষ প্রবাসে যায় নিজের জীবন গড়ার জন্য, টাকা সম্পত্তি গড়ার জন্য, কিন্তু আপনি নিজের দেশ থেকে নিজের সম্পত্তি নিয়েছেন শুধুমাত্র একটি সংবাদপত্রকে জাগিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য। তো আপনার জীবন থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এই জন্যই বললাম, তরুণদের উদ্দেশ্যে কি বলবেন যদি একজন তরুণ সফলতা পেতে চায় তার জীবনে? তরুণ সফলতা বলতে হলো যে সফলতা যদি পেতে হয় তাহলে প্রথমে একটা এইম থাকতে হবে মানুষের, যে আমি তার জীবন যখন শুরু হবে, তার কর্মজীবন যখন শুরু হবে, তার এডুকেশন লাইফ শেষ হওয়ার পরে কর্মজীবন থেকে শুরু করে সে একটা এইম করতে হবে যে আমি জীবনে কি করতে চাই, কীরকম জীবন গঠন করতে চাই, কীরকম চলতে চাই। সো তার উদ্দেশ্য যদি ভালো থাকে, তার যদি হার্ড ওয়ার্কিং থাকে, সময় যদি সে টাইমিং মেনটেন করতে পারে, সময়টা হলো ইম্পর্টেন্ট। যেটা আমার বাবার কাছ থেকে আমি এই সময়টার ব্যাপারে আমি লার্ন করেছি, শিখেছি আমার বাবার কাছে। আমার বাবাই বলতেন, লন্ডন যাওয়ার পরে প্রথমেই বললেন যে তুমি যদি সময়কে যদি এই দেশে আসছো ব্রিটেনে, টাইমরে যদি তুমি টাইম হিসাবে চিন্তা করো তাহলে দেখবা তোমাকে কোনো বাধা আটকে রাখতে পারবে না। পৃথিবীর সব সফল ব্যক্তিদের পেছনে কিন্তু একই বিষয় ছিল, যে সময়কে গুরুত্ব দেয়া। হ্যাঁ, তো সময়কে প্রথমে গুরুত্ব দিতে হবে, ইম্পর্টেন্সি আসতে হবে সময়ের প্রতি। তারপরে হলো তার এইম থাকতে হবে যে সে কোথায় যাবে, মানে কি করবে তার এইম থাকতে হবে, কীরকম সে কি করতে চায়। একটা স্পেসিফিক একটা সাবজেক্ট, মানে একটা বিজনেস করুক আর মিডিয়াতে থাকুক আর যে কোনো কিছু হোক, এইটার প্রতি সে তার একটা চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ যদি না নেয় কেউ তাহলে সফলতা আসবে না। আর সফলতা মানেও যে শুধু এডুকেশন পড়ে চলা আর আমি এখন ভালো একজন মানুষ হওয়া, এইটা হলো মেইন সফলতার মেইন কারণ হলো ভালো একজন মানুষ হওয়া। আমি প্রথমে ভালো মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি আমি হই তাহলে সফলতা কিন্তু নিজে খুঁজে আনতে হবে না। তুমি দেখবা অটোমেটিক্যালি তোমাকে অন্য একজনে সাহায্য করবে। তুমি আপনি আহমদ সেলিমে সাহায্য করবেন, বাসন ভাই সাহায্য করবেন, আরও অনেকে সাহায্য করবে। এইরকম মানে সবার সাপোর্ট চলে আসবে যদি ভালো মানুষ হয়। আর ভালো মানুষ হলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়ে না। আর সবগুলো অটোমেটিক ওই ভালো মানুষ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সাথে কিন্তু সবকিছুই অ্যাডজাস্ট হয়ে যায়, চলে আসে। ভাই শেষ করে দেবো, একেবারে শেষ পর্যায়ে একটি প্রশ্ন আমার, সেটি হচ্ছে শুধু যে ব্রিটেনে আপনি মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের আলোকিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা কিন্তু নয়। আমরা জানি আপনি এই দেশের মানুষের জন্য, এই সিলেটে, এই বাংলাদেশে আপনার পরিবারের পক্ষ থেকে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে, একটা মানবিক ট্রাস্ট, এবং সেই ট্রাস্টের কাজই হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, অসহায় মানুষের, দুস্থ মানুষের কল্যাণে কাজ করা। আসলে এই সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে শুনতে চাই। এটা তো যে কথাগুলো শুরু করছিলাম, আসলে এগুলো তো এত সংক্ষিপ্ত, এত অল্প সময়ে এগুলো সব কিছু বলা সম্ভব নয়, অ্যাডভাইস দেওয়া সম্ভব নয়। বা অ্যাডভাইস বলতে হলো আমি কিভাবে নতুনদেরকে কিভাবে বলবো, বা এটা বলার এই সময়ের মধ্যে সম্ভব না। তারপরে আমরা বলে ফেলছি শর্ট করে। তো এখন আমি বলতে চাই এটা যে আমরা ট্রাস্টে যেটা বলছো, সরি পয়েন্টটা আমি লুজ করে ফেলছিলাম, এখন অনেকটা পয়েন্ট আমার মাথা থেকে চলে যায় সাথে সাথে। তো ট্রাস্টটা হলো আমরা ফ্যামিলি ট্রাস্ট। এটা আমার ছেলে মেয়ে, আমরা মিলে এটা করিম ফাউন্ডেশন ট্রাস্ট, এটা ট্রাস্টটা করা হয়েছে যে আমার ছেলেমেয়েরা দেখা যায় যে তারার যে জাকাতের টাকা টুকা বা সাদাগার টাকা এগুলো চলে যায় বিভিন্ন দেশে, অন্যান্য দেশে চলে যায়, ইন্টারন্যাশনালি অন্যান্য দেশে তারা দিয়ে দেয়। তো আমি চিন্তা করলাম যে এগুলো যদি আমরা একটা ট্রাস্ট করি,
ট্রাস্ট করলে চ্যারিটি স্টার্ট করি যদি আমরা, তাহলে এই ট্রাস্টের মাধ্যমে এখানে জমা হবে এবং এইগুলো আমরা আমাদের মতো করে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারবো। আমার দেশে বাংলাদেশে আমি ডিস্ট্রিবিউশন করতে পারবো, আমার আত্মীয় স্বজনে পাবে, প্লাস আমার সারাউন্ডিং যারা আমার পাশাপাশি লোক আছে, যারা বাংলাদেশের লোক আছে এবং ইন্টারন্যাশনালিও যারা আছে, আমরা যতটুকু সম্ভব এগুলো চাহিদা পূরণ করে আমরা ইন্টারন্যাশনালিও কিছু কিছু আমরা ইন্টারন্যাশনালিও দিচ্ছি। সো আমরা স্লোগানটা হইল গিয়ারি, আমরা ওয়ার্কিং ফর হিউম্যানিটি, মানুষের জন্য আমরা কাজ করি। সো ইউ ওয়ার্কিং ফর হিউম্যানিটির আন্ডারে কিন্তু সব কিছু চলে আসে, আর বলতে হয় না যে পার্ট যে এডুকেশন এই সেই মানে রুরাল ডেভেলপমেন্ট বা পুয়ার লোকদের হেল্প করা, এইগুলো বলতে হয় না, সবই চলে আসে এই ওয়ার্ডের এই স্লোগানের মধ্যে আর কি। তো চেষ্টা করতেছি আমরা 2 বছর 2002 থেকে এই ট্রাস্টটা শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা অনেক কিছু মানে এই ট্রাস্টের যতটুকু ক্যাপাসিটি আছে উইথিন ক্যাপাসিটি আমরা চেষ্টা করতেছি এভরি ইয়ার কিছু কাজ করার। আমি অ্যামাউন্টগুলো বলতে চাই না, বাট আমরা ধরেন ওয়াটার হাব দিচ্ছি, টিউবওয়েল দিচ্ছি, রুগীদের সাপোর্ট করছি, রমজানের আগে ফুডের জন্য তাদেরকে ক্যাশ ডিস্ট্রিবিউশন করছি, মেডিকেল ক্যাম্প করতেছি, তারপরে এডুকেশনে দিচ্ছি, এইভাবে আরও অনেক কিছু এটাতে আগে যেটা বললাম যে ওয়ার্কিং ফর হিউম্যানিটি, সো এটার আন্ডারেই সব কিছু করতেছি। ধন্যবাদ। যেটি বলছিলাম গনি ভাই, করিম ফাউন্ডেশন ট্রাস্ট আপনি বলেছিলেন যে এটি আপনাদের পারিবারিক একটি ট্রাস্ট, আমরা আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। আসলে পরিবার সম্বন্ধে তো আমি বলতে চাই না, এগুলো তো বলা আমার কাছে স্পেশালি এটা ঠিক হয় না বলি আর কি আমি অনেক সময়, কারণ এগুলো আমরা একটু যে কাজগুলো করি আমরা এগুলো পাবলিসিটি চাই না বা করতে চাই না। তারপরেও এখন যখন বসছি, আপনি যখন জিজ্ঞেস করছেন, আমার ছেলে মেয়েরা মোটামুটি সবাই এডুকেশন, তাদের একাডেমিক এডুকেশন শেষ করার পরে মেইনলি হলো আরেকটা জিনিস বলি যে এডুকেশন শুধু বাচ্চাদেরকে এডুকেশন দিলে হয় না, এডুকেশনের সাথে আমরা একাডেমিক এডুকেশনের সাথে আমরা পারিবারিক এডুকেশনও দিতে হবে এবং সামাজিক এডুকেশনও ওরা পাইতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি একাডেমিক এডুকেশন দিয়ে অনেক ছেলেমেয়েরা কিন্তু অনেক দিকে চলে যাচ্ছে। সো আপনার ফ্যামিলি এডুকেশন এবং আপনার সামাজিক এডুকেশন, রিলিজিয়াস ভ্যালু, এগুলো থাকতে হবে সবার কাছে, এইগুলো বাচ্চাদের উপর থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি এবং আমার ওয়াইফের আমাদের সহযোগিতায়, আর মেইনলি হলো একটা পরিবারের একজন মা হলো মেইন স্তম্ভ, মানে মা চেষ্টা করতে হবে যে বাসায় যিনি থাকে উনি হলো গিয়ে বাচ্চাদের ব্যাপারে খেয়াল নজর রাখতে হবে, এটা হলো মেইন ইম্পর্টেন্ট। আমরা যারা বাবা আছি তারা তো আমরা বাইরে থাকি বেশিক্ষণ, এবং আমরা এই যে ফাইন্যান্সিয়ালি আমরা ফাইন্যান্স কীভাবে ম্যানেজ করব, টাকাটুকা কীভাবে আনবো, কীভাবে সংসার চালাবো, কীভাবে যেভাবে যে অবস্থানে আসি এগুলো চালাবো কীভাবে, এগুলো নিয়েই চিন্তায় থাকে। কিন্তু মা যারা আছেন ওনারা কিন্তু বাচ্চাদের বেশি সময় দেন। সো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, সবাই লক্ষ্য রাখতে হবে। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং ভালো অবস্থানে আছে। বড় ছেলে সে ব্যারিস্টার, মেইন স্ট্রিমের ব্যারিস্টার শাহাদাত করিম, 12 স্কয়ার চেম্বার, সে লিঙ্কন সিনেতার চেম্বার আছে, তার মেইন স্ট্রিম সহ তার মোটামুটি তার অবস্থানের উপর সে একটা ভালো চলতেছে, সবাই তার ফিল্ডের মধ্যে সবাই তাকে চিনে। দ্বিতীয় ছেলে হলো জাকির করিম ফাইন্যান্সিয়াল সেক্টরে, সে চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং শুধু চার্টার অ্যাকাউন্টেন্ট নয়, তার যে নলেজগুলো অনেক ঊর্ধ্বে আছে। সে KPMG এবং বড় বড় অ্যাকাউন্টেন্সি ফার্ম যেগুলো ইন্টারন্যাশনাল ফার্ম, এগুলোর সাথে সে কাজ করেছে। এখন সে কনসালটেন্সি করতেছে, বিভিন্ন বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনদের কনসালটেন্সি করতেছে সে। তারপরে আমার বড় মেয়ে হলো সেকেন্ডারি স্কুলের টিচার, LSE থেকে সে অনার্স করে টিচিংয়ে আছে, সেকেন্ডারি স্কুলের টিচার আছে। তারপরে হলো 3 নম্বর ছেলে সে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে সে
যখন আপনার এই HMRC-তে কাজ শুরু করছিল। তো HMRC থেকে সে শুরু করে HMRC-তে ম্যানেজারিয়াল পোস্টে যাওয়ার পরে সে এইটা চেঞ্জ করে এখন বড় একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম যেগুলো ইন্টারন্যাশনালি ওয়ার্ক করতেছে, নাম্বার 2-3-তে আছে, এইরকম একটা ইন্টারন্যাশনাল এই অ্যাকাউন্টেন্সি ফার্মে সে তার মানে কনসালটেন্সি করতেছে, সে তাদের জন্য কাজ করতেছে। তারপরে হলো গিয়ে সে আরেকটা ছেলে, সে আল-হাজার ইউনিভার্সিটি থেকে শরিয়া লর উপর ডিগ্রি করে, মানে ইসলামিক লর উপর ডিগ্রি করে, শরিয়া লর উপর ডিগ্রি শেষ করে সে লন্ডনে আসছে। সো মাশাআল্লাহ, আল-হাজার ইউনিভার্সিটি কায়রো, ইজিপ্ট, এটা মানে অনেকেই নাচিনার কথা নয়, বেশি পরিচিতি। সো এরপরে হলো আরেকটা মেয়ে, সে আরবিক ল্যাঙ্গুয়েজের উপর লেখাপড়া করেছে, নর্মাল লেখাপড়া করেছে, করার পরে সে আরবিকের একটা সেন্টারে সে আরবিক টিচার হিসাবে কাজ করেছিল। এখন ম্যাটারনিটি লিভে আছে, তার বাচ্চা কাচ্চা এগুলো লুক আফটার করে। গনি ভাই, আমরা জানি খুব সংক্ষিপ্ত সফরে আপনি বাংলাদেশে এসেছেন এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ডাককে, এবং আপনারা যারা আমাকে অনেক ভালো চোখে দেখেন, আমাকে ভালোবাসেন বলবো। নজরুল ইসলাম বাসন ভাই, আহমদ সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ, দানবীর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডক্টর রাগিব আলী সাহেবকে আমরা ব্রিটিশ বাংলাদেশি হুইজ হু থেকে 2012 সালে অন্যান্যদের মধ্যে ওনাকেও একটা অ্যাওয়ার্ড আমরা প্রদান করেছিলাম। আমার বন্ধু চেনলেসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, আমাদের হুইজ হুর বিগিনিং থেকে উনার প্রতিষ্ঠান এবং উনার টিম আমাদেরকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন। এই জন্য আমি চ্যানেলসকে এবং চ্যানেলসের টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথার রেশ ধরে আরেকটি কথা বলতে চাই। আপনি যেটি বলেছেন যে সিলেটের ডাক আপনার পরিবারের, আসলে ব্রিটেনে মূলধারায় যারা সাংবাদিকতা করছেন তারাও কিন্তু অধিকাংশ সিলেটের ডাক পরিবারের সাংবাদিক ছিলেন। তাদের গোড়াপত্তন, তাদের সাংবাদিক হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান এই সিলেটের ডাকের। দর্শক, সফল মানুষের গল্প আমাদের অনুপ্রাণিত করে, আমাদের উজ্জীবিত করে। আমরাও চেয়েছিলাম আব্দুল করিম গনির মতো একজন গুণী মানুষের, সফল মানুষের বহুবর্ণের জীবন সম্পর্কে আরও জানব, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের পায়ে সময়ের শিকল। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে এরকম বিশেষ কোনো আলোকিত মানুষকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।